আল জাজিরার তথ্যচিত্র দ্রুত সরাতে নির্দেশ হাইকোর্টের। স্বামীসহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। অগ্রিম টাকা দিয়েও মিলছে না পণ্য, অনলাইনে প্রতারণার শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও। প্রতারক 5 গ্রেপ্তার। আজীবন নিষিদ্ধ হচ্ছেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মদতদাতারা। তথ্য সংগ্রহ শুরু। ভাষা আন্দোলনের 69 বছরেও জানা নেই শহীদদের প্রকৃত সংখ্যা। সঠিক তথ্য তুলে ধরার আশ্বাস মন্ত্রীর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তোমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বিটিআরসিকে আল জাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট। তবে টেলিভিশনটির সম্প্রচার বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জুলকারনাইন সামি সহ মামলার আবেদন হয়েছে 4 জনের বিরুদ্ধে। আল জাজিরার একটি তথ্যচিত্র নিয়ে দেশে নানা পর্যায়ে চলছিল আলোচনা। পরে একে উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে সরকার। 8 ফেব্রুয়ারি তথ্যচিত্রটি বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে দেশে আল জাজিরা টেলিভিশন ও এর ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন এক আইনজীবী। এতে বিটিআরসির চেয়ারম্যান সহ বিবাদী করা হয় 8 জনকে। আমার এই প্রেয়ারের মাধ্যমে উনি স্পেশাল জুরিডিকশন থেকে আজকে নির্দেশনা দিয়েছেন অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং যেটা সলিডারিকে আমাদেরকে করছে, হ্যাম্পার করছে, দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। এ নিয়ে সোমবার 6 এমিকাস কিউরির মতামত নেয় হাইকোর্ট। বুধবার অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনার পর রিট নিষ্পত্তি করে তথ্যচিত্রটি ইউটিউব, ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে বলছে হাইকোর্ট। বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বলে তারা আমাদেরকে চিহ্নিত করার একটা ভিন্ন অপচেষ্টা করছে, সেটা আমি বলছি। সেই কারণে দেশের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব, মানে এখানে তার লোকাস্ট্যান্ডে আছে, তার অধিকার আছে এইটাকে চ্যালেঞ্জ করে মামলা করার। এটা ফাইনালি যখন কোর্ট অর্ডারের মাধ্যমে এবং বিটিআরসি যে বলবে, রিকোয়েস্ট করবে, তারা ডেফিনেটলি কনসিডার করবে। যদি কনসিডার না করে পরবর্তীতে তো আমাদের হাতে তো আছেই, আমরা যদি ইফ নেসেসারি যদি গভর্নমেন্ট মনে করে তাদের টোটালি তো তাদেরকে ব্লক করতে পারে। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরা তথ্যচিত্রের সঙ্গে যুক্ত জুলকারনাইন সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে। এই আসামিরা বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে গুজব সৃষ্টি করে। এ আবেদনে অন্য অভিযুক্তরা হলেন আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা সোয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আল জাজিরার তথ্যচিত্রটি সরিয়ে ফেলা হবে। এ বিষয়ে বিটিআরসির সক্ষমতা আছে। কিছু কিছু বিষয় আমরা সরিয়ে ফেলতে পারি, সক্ষমতা আছে, এবং কিছু সকল বিষয় যে আছে তা আমি বলবো না, তো আমরা চেষ্টা করছি এটা সরিয়ে ফেলার জন্য। ওইটা লিঙ্কটা লাগে, স্পেসিফিক লিঙ্ক দরকার হয় আমাদের। লিঙ্কটা পেয়ে গেলে তাহলে আর সরিয়ে ফেলতে কোনো অসুবিধা হয় না। অধিদপ্তরে এই ব্যাপারে একটা আমাদের ইকুইপমেন্ট স্থাপন করা আছে, মেশিনারিজ, একটা প্রকল্প আমরা নিয়েছিলাম, সেখান থেকে আমরা সরিয়ে ফেলতে পারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে এক আসামির যাবজ্জীবন ও 2 জনের 14 বছরের সাজাও বহাল রাখা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন। ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় বাংলায় ঘোষণা করে হাইকোর্ট। এ মামলার প্রধান আসামি হিসেবে নাম ছিল জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের। তবে 2017 সালের 12 এপ্রিল অপর এক মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। বিচারিক আদালতের রায় হয় 2017 সালের 20 আগস্ট। হাইকোর্টের রায়ে 10 জঙ্গিরই মৃত্যুদণ্ড বহাল রইল। যে 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ড সকল 10 জনেরই বহাল রেখেছে, আর একজনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। 3 জনকে 14 বছর দেয়া হয়েছিল। এই 3 জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি 2 জনের সাজা বহাল থাকবে।
মুফতি আব্দুল হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আমরা আমাদের আপিল বিভাগের একটি মামলার রায় দিয়ে দেখিয়েছি, যেটা হচ্ছে মোবাইল কাদের মামলা বলে পরিচিত। সেই লোকেরই এই 164 স্টেটমেন্ট যিনি করেছিলেন তার একটা অন্য একটি মামলায় এই একই 164 স্টেটমেন্ট, সেটা আপিল বিভাগ পর্যন্ত এটাকে নিশ্চিত করেছেন এবং আপিল বিভাগ বলছেন যে এটা ট্রু এবং উনি এটা সত্যি এবং স্বেচ্ছাপ্রণোদিত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে প্রশিক্ষণ নেয়া এবং তালেবানের হয়ে যুদ্ধ করা। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার চূড়ান্ত সভা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরে। জঙ্গিবাদ নিয়ে আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, আদালত এই মর্মে দিয়েছেন। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে পণ্য কিনতে গিয়ে শুধু গ্রাহক নন, প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা পরিশোধের পর পণ্য সরবরাহ না করার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়তই। সম্প্রতি নওগাঁ থেকে এমন এক প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ। অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। ফেসবুকে পেজ খুলে গত 6 মাস ধরে ব্যবসা করেন এক তরুণী। সম্প্রতি চায়না টু বাংলাদেশ নামক ফেসবুক গ্রুপে পণ্য কিনতে পোস্ট দেন তিনি। পরে তার সাথে যোগাযোগ করেন আরেক তরুণী। পণ্যের মূল্য বাবদ অগ্রিম 50% টাকাও পরিশোধ করেন তিনি। শেষ পর্যন্ত পণ্য তো জোটেইনি, তাকে দ্বারস্থ হতে হয়েছে পুলিশের। অনলাইন থেকে কেউ প্রোডাক্ট কিনতে ভয় পাচ্ছে, মানে ভালো যে পেজগুলো আছে এগুলো হচ্ছে ভুক্তভোগী হচ্ছে, প্লাস হলো যে যারা আমরা অ্যাডভান্স দিচ্ছি তারা ভুক্তভোগী হচ্ছে। মামলার তদন্তে পুলিশ সন্ধান পায় একটি অনলাইন প্রতারক চক্রের। নওগাঁয় অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা বলছেন, আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে টার্গেট করত ক্ষুদ্র ব্যবসায়ীদের। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাওয়ার পর বন্ধ করে দিত যোগাযোগ। তো আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা দেখা গেছে যে ডেলিভারি চার্জ নেয়ার মাধ্যমে তারা শতাধিক লোকের কাছ থেকে এই প্রতারণাটা করে আসছে। আর স্পেসিফিক কিছু আমাদের ভিকটিম আছে যারা কিনা অলরেডি 50% অ্যাডভান্স দিয়ে তাদের পণ্য পায় না। অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা করলে কেউ পার পাবে না বলেও জানাচ্ছে পুলিশ। এই অনলাইন প্রতারণার সাথে যে কেউ জড়িত হোক, যখনই জড়িত হবে তাৎক্ষণিকভাবে আমাদের চোখ কিন্তু চারদিকেই। আমরা যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স লুকানোর কোনো সুযোগ নাই। আমরা এটা খুব সহজেই আমরা সক্ষম যে যারা অনলাইন প্রতারণার সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আয়ত্তে সুপর্দ করার জন্য। ফেসবুকে পেজ বা গ্রুপ থেকে পণ্য কেনার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌকা মার্কায় আজীবন নিষিদ্ধ হচ্ছেন পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতারা। আর এই লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগ। বিভাগীয় সাংগঠনিক প্রতিবেদন পেলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলছেন কেন্দ্রীয় নেতারা। 30 জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হয় পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের নিয়ে। এ সময় কোন পৌরসভায় কারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, কারা মদত দিচ্ছেন সে বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলের কোনো কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য বা মন্ত্রীর এক্ষেত্রে ভূমিকা আছে কিনা তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি। সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে স্ব বিভাগে যারা স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে মদত দিয়েছে বা সহায়তা করছে, তাদের বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। মাননীয় নেত্রী শেখ হাসিনা এটি মাঠ জরিপ করছেন। খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হবে। সে বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে, সে সিদ্ধান্ত উনি জানিয়ে দেবেন। আমরা যারা বিভাগওয়ারি দায়িত্বে রয়েছি তাদের কাছ থেকেও রিপোর্টটা হয়তো নেবেন। বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্বে থাকা 8টি কেন্দ্রীয় টিম এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে জোরে সোরে। যেসব পৌরসভায় নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে সবকটির পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে তাদের প্রতিবেদনে।
যে অনেক সময় যে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করেন তাদের পিছনে উস্কানি দেওয়া, সহায়তা করা, মদত দেন। অনেক জায়গায় আছে আমাদের দলের হয়তো দায়িত্বশীল নেতারা অনেকেই এই কাজগুলো করেন। যারা এর সঙ্গে মদতদাতা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আর কোনোদিন নৌকা দেওয়া হবে না। সে যে স্তরের নেতা হোক, সে সংসদ সদস্য হোক, সে মন্ত্রী হতে পারে, কাউকে ছাড় দেবে না নেত্রী। কেন্দ্রীয় নেতারা বলছেন প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল মেটাতেও সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে 323 ইউনিয়ন পরিষদে। একই দিনে ষষ্ঠ ধাপের 9 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। 323 ইউনিয়ন পরিষদের মধ্যে 41টিতে ভোট হবে ইভিএমে। এছাড়াও 9 পৌরসভার সবগুলোতে ভোট হবে ইভিএমে। সচিব জানান, তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2 মার্চ। এই 323টি ইলেকশনের মধ্যে আমরা 41টি ইউনিয়নে ইভিএমে ইলেকশন করব এবং 9টি পৌরসভার সবগুলোতেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হবে। মাননীয় নির্বাচন কমিশনের অবস্থান একটাই, যেটি এর আগেও আপনাদেরকে আমি বলেছি, সেটি হলো আমরা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং ক্রেডিবল ইলেকশন করতে চাই। সংবাদ একটি বিরতি নিচ্ছি, ফিনিশে আরো থাকছে। প্রাথমিক বিদ্যালয় খোলার পরই নিয়োগ হবে প্রায় 33,000 সহকারী শিক্ষক। বাড়ানো হচ্ছে পরীক্ষা কেন্দ্র। বিত্তবান নারীদের সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়ে তোলেন নাজমুল। পুলিশের কাছে প্রতারণার অভিযোগ স্ত্রী। প্রায় 33,000 সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় খোলার পরপরই। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য এবার বাড়ানো হচ্ছে পরীক্ষা কেন্দ্র। তবে প্যানেলে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনেক পদ খালি দীর্ঘদিন ধরে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। করোনার কারণে দীর্ঘ বন্ধের পর স্কুল খুলবে শিগগিরই। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়ার জন্য বিদ্যালয়ে প্রত্যেকটি শ্রেণীতে শাখা বাড়ানো হবে। তাই এখন যত শিক্ষক আছেন তাদের দিয়ে পাঠদান কঠিন হবে বলে দ্রুত খালি পদে নিয়োগের দাবি শিক্ষকদের। ইতিমধ্যে অনেক শিক্ষক অবসরে গিয়েছেন এবং কিছু শিক্ষক মৃত্যুবরণ করেছেন। এজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ খুব জরুরি হয়ে পড়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে এবার প্রায় 33,000 শিক্ষক নিয়োগ দেয়া হবে। আবেদন পড়েছে 14 লাখ। বিদ্যালয় খোলার পরপরই স্বাস্থ্যবিধি মেনে নিয়োগ পরীক্ষা হবে। এজন্য কেন্দ্র বাড়ানো হচ্ছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত শেষ করতে চায় মন্ত্রণালয়। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু আমরা এই কোভিডের কারণে আমরা স্কুল খুললে আমরা পরীক্ষাটা নিব। এখন আমরা তো কোভিডের কারণে স্কুল খুলতেছি না। এদিকে দীর্ঘদিন ধরে প্যানেলে শিক্ষক নিয়োগের দাবি করছেন 2014 ও 18 সালের প্রার্থীরা। তবে প্যানেলে নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। এরকম আমাদের তো কোনো সুযোগ নাই প্যানেলের কোনো। এর আগেও যে নিয়োগ ছিল, একটা নিয়োগে প্যানেল রাখা ছিল নাকি আগে, কিন্তু গত নিয়োগেও আমাদের কোনো প্যানেল ছিল না। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি 7,000-এর উপরে। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে এসব পদ পূরণ করা হবে জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলার সময়ে প্রতিবারই বেশ কিছু প্রতারক চক্র টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে মাঠে নামে। মন্ত্রণালয় বলছে এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে যে কোনো অভিযোগ সরাসরি জানানোর আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট। যারা কর্মরত আছেন অভিযোগ পেলে তাদেরও আনা হবে এর আওতায়। এছাড়া চট্টগ্রাম, দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করতে চালু হচ্ছে পাইলট প্রকল্প।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় হয়েছে এই সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে বড় সংকট হয়ে সামনে এসেছে মাদকাসক্তি। তরুণদের পাশাপাশি এর বিস্তার দেখা যাচ্ছে পেশাজীবীদের মধ্যেও। সচিবালয়ে বুধবারের আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নিয়েই হয়েছে আলোচনা। পরে কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক জানান, বিসিএস থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে। যারা কর্মরত তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আনা হবে এর আওতায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে চালু হচ্ছে এই পরীক্ষা। আগে যেমন হেলথ টেস্টের মধ্যে অনেক কিছু ছিল, এটা লোক অ্যাড হয়ে গেছে, ডোপ টেস্ট হবে। এবং বর্তমান চাকরিরত যারা, আমরাও যাদের বিরুদ্ধে অভিযোগ পাবো সেই ক্ষেত্রে ডোপ টেস্টের জন্য আমাদের সিদ্ধান্ত আছে। যাই হোক, সেটা আমরা এখন ব্যাপকভাবে শুরু করি নাই। আমরা নীতিমালা ইনশাআল্লাহ তৈরি হচ্ছে, যখন কলেজ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করতে হবে। এছাড়া চট্টগ্রাম দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করতে চালু হচ্ছে পাইলট প্রকল্প। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে কমিটি। দুইটা জেলায় পাইলট প্রজেক্ট হবে, একটা হলো চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম আর কক্সবাজার, আর এটা হলো দিনাজপুর, গ্রেটার দিনাজপুর। এটা মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো ওনারা নেবেন, যা পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশকে আমরা এটার আওতায় আনতে চাই। পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়তে মাদক সেবী, বিক্রেতা ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করেছে কর্তৃপক্ষ। উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে 3 দিনে। মানবিক বিভাগের পরীক্ষা 19 জুন, বাণিজ্যের 26 জুন এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে 3 অথবা 10 জুলাই। রুয়েট, চুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষা হবে 12 জুন, বুয়েটে পরীক্ষা হবে 10 জুন। কৃষি বিশ্ববিদ্যালয়েতেও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা 29 মে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 21, 22, 27 ও 28 মে এবং 5 জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 6 থেকে 18 জুন এবং 20 জুন। মেডিকেলে ভর্তি পরীক্ষা 2 এপ্রিল আর ডেন্টালে পরীক্ষা হবে 30 এপ্রিল। বিত্তবান নারীদের টার্গেট করে ফেসবুকে সম্পর্ক তৈরি করেন নাজমুল। এক পর্যায়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। পুলিশের অফিসিয়াল পেজে এসব অভিযোগ করেন নাজমুলের স্ত্রী। বুধবার রাতে সিরাজগঞ্জ থেকে নাজমুলকে গ্রেপ্তারের পর পুলিশ জানায় অর্ধশতাধিক নারীর সঙ্গে সে প্রতারণা করেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নাজমুলের। নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে বিয়েও করেন। 6 মাসের মাথায় ওই নারী জানতে পারেন অনেকের সাথেই নাজমুল এরকম সম্পর্ক তৈরি করে। 2 বছর সহ্য করে পুলিশের কাছে অভিযোগ করেন। বিয়ে করে আমি ওর লাইফে ফেসে গেছি, কারণ আমার কথা তো কারণ স্বাভাবিক কারো বলতে পারবো না যে একটা ওয়াইফ, যে স্বামী ওয়াইফকে কিভাবে নির্যাতন করে। বাট হ্যাঁ, আমি নিজে নির্যাতিত হইতেছি, ফিজিক্যালি হোক বা মানসিক হোক। কারণ আমার এমন একটা অবস্থা, সুইসাইড করা ছাড়া আমার আর কোনো ওয়ে নেই। আমার যে একটা অবস্থা, আমি চাই ওর একটা শিক্ষা হোক, যাতে ও ভবিষ্যতে কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপির শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। অভিযানে নামলে বারবার জায়গা বদল করে নাজমুল। অবশেষে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার হন। পুলিশ বলছে পল্টনের একটি প্রেসে গ্রাফিক্সের কাজ করতেন নাজমুল, কিন্তু ফেসবুকে নিজেকে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করতেন। ধনীদের বন্ধু বানিয়ে ফাঁদে ফেলতেন। যেখানে সে চূড়ান্ত সম্পর্কে যাবে না, সেই জায়গাগুলোতে সে মূলত মেয়েদের সাথে সম্পর্ক করে দ্রুততার সাথেই তাদের হয়তো ব্যক্তিগত কোনো অন্তরঙ্গতা ছবি বা মুহূর্ত সে ধারণ করে এটাকে সে ক্যাপিটালাইজ করে সেটাকে সে ব্ল্যাকমেইলিং টুলস হিসেবে ব্যবহার করছে। এদিকে এই ঘটনাকে একজন সাহসী নারীর উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা। বলছেন সব নির্যাতিতাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া। নারীদেরকে আইনি সহায়তা দেবার জন্য
নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিনামূল্যেও আইনগত বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে এই অপরাধগুলোর প্রতিবাদ করা উচিত, এগিয়ে আসা উচিত এবং প্রয়োজন হলে আসলে নারীদের উচিত আইনগত সহায়তা। তাদের মতে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিবারের উচিত ভুক্তভোগীদের পাশে থাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 16 ডিসেম্বরে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে প্রথম এই অংশে 80% কাজ শেষ হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার উত্তরা মেট্রো রেল ডিপো পরিদর্শনের সময় তিনি এই কথা জানান। আর মাত্র 10 মাস পরেই মেট্রো রেলে চড়তে পারবেন যাত্রীরা। মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে চলবে মেট্রো রেল, এমনই আশ্বাস দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার মেট্রো রেল ডিপো পরিদর্শন শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 80% কাজ শেষ হয়েছে। এর সার্বিক অগ্রগতি 56.94%। 2022 সালে ডিসেম্বরে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান, পর্যন্ত 80% কাজ শেষ হয়েছে। এর সার্বিক অগ্রগতি 56.94%। 2022 সালে ডিসেম্বরে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কোভিডে কিছু ক্ষতি হয়েছে, অস্বীকার করার উপায় নেই, পিছিয়ে পড়েছি। এই যে 16 ডিসেম্বর 21 সালে আসবে, আমরা অনুরোধ করব, আমরা প্রার্থনা করব যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। প্রতি ট্রেনে যাত্রী থাকবে 2308 জন। প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। আগামী 23 এপ্রিল দেশে পৌঁছাবে জাপান থেকে আসা মেট্রো রেলের কোচ। সেটা বিশেষ মানুষ, আমাদের যেসব ভাই বোন প্রতিবন্ধী আছে বা নানাভাবে তারা বয়স্ক লোক আমার মতন বা মুক্তিযোদ্ধারা যারা আছেন, নারীরা আছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা তিনি রাখছেন। আলাদা উইন্ডো থাকবে। 2013 সালে জাইকার সাথে চুক্তির পর 2016 সালে শুরু হয় মেট্রো রেল নির্মাণের কাজ। প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে দেশে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহের হার কম। যারা কর দিচ্ছেন তাদের ওপরও চাপ বাড়ছে। করের আওতার বাইরে থাকছেন অনেকে। তাই রাজস্ব আদায় বাড়াতে ডিজিটালাইজেশনের ওপর জোর দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার নর্ডিক চেম্বারের ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। গত এক দশক ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7 ভাগের উপরে। করোনার আগে প্রবৃদ্ধির হার ছিল 8 ভাগের বেশি। করোনায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও তা মোকাবিলায় 1.25 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। নর্ডিক চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে জানানো হয়, 2041 সালের মধ্যে উন্নত দেশে যেতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার। ইতোমধ্যে ব্যবসা সহজ করতে বেশ কিছু সংস্কার করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা স্থানান্তরের চেষ্টা করছেন। তাদের অনেকে বাংলাদেশে আসতে আগ্রহী, কারণ এখানে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিনিয়োগের জন্য অনেক সম্ভাবনাময় খাত কৃষিপণ্য। তাই বিদেশি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। গভীর সমুদ্র বন্দর তৈরি হলে দেশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলেও আশা করেন তিনি। দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহের হার কম। যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ বাড়ছে। করের আওতার বাইরে থাকছেন অনেকে। রাজস্ব আদায় বাড়াতে সংগ্রহের পদ্ধতি ডিজিটাল করতে হবে। We have actually not been able to increase the tax net. অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, দেশের 100 অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করলে কর সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি, সীমিত আমদানি বাণিজ্য। যাত্রী পারাপার কম হওয়ায় কমেছে বন্দরের রাজস্ব আয়। ফলে অনেকটাই নিষ্প্রাণ এই স্থলবন্দর। 1994 সালে আখাউড়া স্থলবন্দরে শুরু হয় আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপার কার্যক্রম। এই বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে 32টি পণ্য রপ্তানির সুযোগ পান ব্যবসায়ীরা।
তবে কয়েক বছর ধরে এই বন্দরের রপ্তানি বাণিজ্যে মন্দা চলছে। 6 মাস ধরে বন্ধ রয়েছে তেল রপ্তানি। সিমেন্ট ও কয়লা রপ্তানিও নেমেছে অর্ধেকের কোটায়। ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা থাকলেও দেশটির কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে রপ্তানি কম হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাংলাদেশের মালের প্রচুর চাহিদা ইন্ডিয়া থাকার পরেও তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কাগজপত্রের সমস্যা দেখাইয়া আমাদের রপ্তানিতে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করে। দৈনিক 10 থেকে 15টা গাড়ি প্রতিদিন যায় না। আগে রড, সিমেন্ট, তুলা, মেশিন এরকম প্রোডাক্ট সবকিছু যাইতো। কোভিড-19 কারণে আমাদের যে রাজস্বের যে একটা বিষয় ছিল, এখন বর্তমানে যেহেতু যাত্রী কম যাচ্ছে, সেজন্য রাজস্বেরও প্রতিফলনটা এখানে কম হচ্ছে। ভারতে পণ্য রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার কথা বলছেন আমদানি রপ্তানি অ্যাসোসিয়েশনের নেতারা। এই পোর্টের দীর্ঘদিন ধরে যারা ব্যবসায়িক আছে অনেকেই তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে এবং এইখানে অনেকগুলো শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। রপ্তানি বাণিজ্য কমে যাওয়া এবং বন্দরের পরিবেশ নিষ্প্রাণ হয়ে পড়ার কথা স্বীকার করেছেন কর্মকর্তারাও। ইন্ডিয়ার বিভিন্ন সমস্যার কারণে তেল এখন তারা নিচ্ছে না। আমদানি রপ্তানি কারক যারা সরকার ওই পর্যায়ে যদি বৈঠক করে হয়তো কিছু একটা সমাধান করা যায়। ভ্রমণ করে যেখানে আর প্রতি মাসে আসতো 80 থেকে 85 লক্ষ টাকা, এখানে আসে এখন 2 লাখ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। 2019-20 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় হয় 542 কোটি 13 লাখ টাকা। চলতি অর্থ বছরের 5 মাসে নভেম্বর পর্যন্ত আয় হয়েছে 270 কোটি 10 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 মাস ধরে বেতন পাচ্ছে না নাটোরের 2টি চিনি কলের কর্মকর্তা কর্মচারীরা। 2-1 মাসের বেতন হলেও টাকার পরিবর্তে চিনি দেওয়া হচ্ছে। চিনি বিক্রি করে তাদের বেতনের তুলনায় 15 থেকে 20 ভাগ কম টাকা পাওয়া যাচ্ছে দাবি ভুক্তভোগীদের। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাটোরে ভারী শিল্প কলকারখানার মধ্যে অন্যতম নাটোর সুগার মিল। মিলটিতে নিয়মিত আখ মারাই চললেও ঠিকমতো মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। 2-1 মাসের বেতন হলেও তাও পরিশোধ করা হচ্ছে চিনির বিনিময়ে। দাম কম থাকায় চিনি বিক্রি করে বেতনের টাকা তোলা যাচ্ছে না বলে অভিযোগ শ্রমিক কর্মচারীদের। যত দ্রুত সম্ভব নগদ বেতন দেওয়ার দাবি তাদের। কাজ করেছি, বেতন চাই। সরকার কোথা থেকে দিবে সরকারের ব্যাপার। আমরা চিনি নেওয়ার ইচ্ছুক না। সরকারের জিনিস সরকার বিক্রি করে আমাদের টাকা নেবো। কেজি চিনি উৎপাদন করতে আমাদের খরচ পড়ে 160 টাকা, 65 টাকা। বিক্রি করে সরকার মাত্র 60 টাকা। কর্তৃপক্ষের দাবি, চিনি বিক্রি করে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের চেষ্টা চলছে, সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলেও দাবি তাদের। 2 মাসের বেতন অলরেডি শ্রমিক কর্মচারী দিয়েছি, 1 মাস সিজনালদের 1 মাস দিয়েছি এবং বাকিটা কেন প্রাইস এবং অন্যান্য কাছে কিছু খরচ হয়েছে। আবার আমাদের চিনি বিক্রি আরও আমরা বরাদ্দ চেয়েছি সরকার দপ্তরের কাছে। বরাদ্দটা পাওয়া সাপেক্ষে আমরা আবার বেতন আমরা দিতে পারবো। চলতি মৌসুমে নাটোর সুগার মিলে আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা 185,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেতু সংকটে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার 7 গ্রামের মানুষের নদী পারের একমাত্র মাধ্যম বাঁশের তৈরি সাঁকো। দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন 2 উপজেলার লক্ষাধিক মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের দুর্দশা লাঘবে পর্যায়ক্রমে সেতুগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলার দারিয়াপুর, গাড়াবাড়িয়া ও কুতুবপুর গ্রাম এবং গাংনী উপজেলার মোহাম্মদপুর, মমিনপুর, চর গোয়ালপুর ও বেদবাড়িয়া গ্রামের নদী তীরবর্তী এলাকায় রয়েছে অন্তত 7টি বাঁশের সাঁকো। এসব সাঁকো দিয়ে কয়েক যুগ ধরে নদী পার হচ্ছেন ভৈরব ও মাথাভাঙা নদী তীরবর্তী এলাকার লক্ষাধিক মানুষ। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই নদী পারাপারের একমাত্র মাধ্যম স্থানীয়দের। বর্ষা মৌসুমে তখন নৌকা থাকে, জোড়া নৌকা, উপর দিয়ে দড়ি বাঁধা থাকে, দড়ি টাইনি এপার ওপর করা হয়। ভারী কোনো কিছু দিয়ে এদিক দিয়ে আসতে পারে না, আর ভারী কোনো গাড়ি ঘোড়া আসতে হলে 7-8 কিলো দূর ঘুরে এদিকে আসতে হয়। এসব স্থানে সেতুর জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি কিছুই, মিলেছে শুধুই আশ্বাস। সেতুর অভাবে রোগীকে দ্রুত হাসপাতালে নেয়া, স্কুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। যদি এখানে একটা ব্রিজ হতো তাহলে খুবই ভালো হতো। জনগণের ওপারের লোক আসে, এপারের লোক যাবে, এপারের লোকের মেলা আবাদ আছে মাঠে। ব্রিজ হলে তো আমরাও তো বাঁচতাম, যে বর্ষার সময় ছেলেপিলি নিয়ে স্কুলে আসা যাওয়া করে কত কষ্ট হয়।
জনদুর্ভোগ কমাতে 7টি স্থানে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। এগুলি এলজিডির মাধ্যমে পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করব। এগুলো বিভিন্ন পর্যায়ে আমাদের এগুলো সার্ভে এবং কোনোটা স্টাডি পর্যায়ে আছে। সবগুলি ব্রিজই আমরা এলজিডির মাধ্যমে বাস্তবায়ন করব। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের স্থানগুলোতে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ চলছে। বরাদ্দ পাওয়ার পর শুরু হবে নির্মাণ কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে গ্রেপ্তার পরিবেশ কর্মী দিশা রবির মুক্তির দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। নয়াদিল্লিতে প্ল্যাকার্ড হাতে সড়কে নামেন তারা। এ সময় ভেঙে ফেলা হয় পুলিশের দেয়া ব্যারিকেড। আটক হন বেশ কয়েকজন। শনিবার 22 বছরের দিশা রবিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়। তাদের দাবি, সুইডেনের পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গের টুলকিট ব্যবহার করেন রবি। 26 জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর সমাবেশে সহিংসতা ছড়ানোর মূল ষড়যন্ত্রকারীও দিশা, অভিযোগ পুলিশের। অসুস্থ বোধ করায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়েছে, 99 বছর বয়সে প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি সুস্থ আছেন। আগামী কয়েকদিন পর্যবেক্ষণের জন্য সেখানে রাখা হবে তাকে। প্যালেস জানিয়েছে, বেশ কদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন প্রিন্স, তবে তা করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত নয়। দুবাইয়ের শাসক কন্যা লতিফা বিনতে মাকতুমের প্রাণ শঙ্কার ভিডিও নিয়ে এবার অবস্থান নিচ্ছে জাতিসংঘ। তাকে আটকের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে জানতে চাইবে তারা। পাশাপাশি ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালে দেশ থেকে পালানোর সময় আটক হন লতিফা। আমাকে একটা ভিলায় জিম্মি করে রাখা হয়েছে। এই ভিলাকে একটা জেলে রূপান্তর করা হয়েছে। সব জানলা বন্ধ। আমি কোনো জানলাও খুলতে পারি না। গত 3 বছর জনসম্মুখে দেখা যায়নি রাজকুমারী লতিফাকে। তিনি বিশ্বের অন্যতম ধনী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও তিনি। সম্প্রতি বেশ কটি ভিডিওতে বাবার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ তুলেন 35 বছরের এই রাজকুমারী। বাথরুমে বসে ভিডিওটা করেছি, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আমি ভেতর থেকে দরজা বন্ধ করতে পারি। গোপনে রেকর্ড করা ভিডিওতে জীবনের শঙ্কার কথা জানান লতিফা। এর ব্যাপক প্রচার হলে তাকে আটকের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের উপর বাড়ে বিশ্ব সম্প্রদায়ের চাপ। পরে লতিফার বিষয়ে আমিরাতের কাছে জানতে চাওয়া হবে বলে ইঙ্গিত দেয় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। পাশাপাশি ভিডিও পর্যালোচনা করে তদন্ত শুরু হবে বলেও জানানো হয়েছে। এদিকে সরাসরি সম্পর্কিত না হলেও রাজকুমারীর আটকের বিষয়ে কড়া নজর রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রাজকুমারীকে আটকের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারও নজর রাখছে। আমরাও পর্যবেক্ষণ করছি। 2018 সালে ফেব্রুয়ারিতে বন্ধুদের সহায়তায় দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন লতিফা। পরে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন কমান্ডোদের হাতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে অঘটনের শিকার ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টাস। পোর্তোর কাছে 2-1 গোলে হেরেছে তুরিনের ওল্ড লেডিরা। এদিকে আরেক ম্যাচে সেভিয়ার মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের জয় 3-2 গোলে। মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরের অবিশ্বাস্য ভুলে ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে ইউভেন্টাস। পোর্তোকে এগিয়ে নেন মেহেদি তারেমি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান মুসা মারেগা। ম্যাচের শেষ দিকে ফেদেরিকো চিসা 1 গোল শোধ দিলেও পরাজয় এড়ানো যায়নি। এদিকে হালান্ডের কল্যাণে সেভিয়ার বিপক্ষে 5 গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ডর্টমুন্ড। শুরুতে পিছিয়ে পড়লেও মাহমুদ দাহুদের গোলে সমতায় ফেরে অতিথিরা। প্রথমার্ধে বাকি 2টি গোল করেন হালান্ড, আর শেষ দিকে সেভিয়ার লুক ডি ইয়ং হারের ব্যবধান কমান। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যান সিটি।
এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। এদিকে লা লিগায় লেভান্তের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গুডিসন পার্কে ফিল ফোডেনের কল্যাণে ম্যাচের ৩২ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। ৫ মিনিট পর এভারটনকে সমতায় ফেরান রিচার্লিসন। বিরতির পর ৬৩ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। জয়ের ব্যবধান বাড়ান বার্নার্দো সিলভা। এদিকে লা লিগায় হোঁচট খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে পিছিয়ে থাকলেও মার্কোস লরেন্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করে আতলেতিকো। উইন্ডিজ ধাক্কায় নড়ে চড়ে বসেছে বিসিবি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বোর্ড সভাপতির বাসায় হয়েছে জরুরি সভা। পরিচালক নির্বাচকদের পর ৩ সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। হুট করে বড় পরিবর্তনের চিন্তা নেই, সেই বার্তাও মিলেছে। এদিকে ক্রিকেটারদের করোনা টিকা কার্যক্রমের কারণে ২ দিন পিছিয়ে দল ঘোষণা হবে শুক্রবার। লজ্জাজনক সিরিজ হারে এক টেবিলে বসা সময়ের ব্যাপার ছিল। এক ছাদের নিচে বসে ৪ বোর্ড পরিচালক আর ২ নির্বাচক সহ নিজ বাসভবনে ভবিষ্যৎ করণীয় ঠিক করেন বিসিবি প্রধান। উইন্ডিজ সিরিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডে ঘুরে দাঁড়াতে চায় বিসিবি। কোচিং স্টাফ অধিনায়ক পরিবর্তনের যে গুঞ্জন গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, সেটা আপাতত থেমেছে। ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হয়েছে বিস্তর আলোচনা। আমাদের প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি, সামনে আরও সিরিজ আছে, সেইগুলিতে আমাদের বোর্ডের পলিসি কি হবে, এগুলি নিয়ে ডিসকাশন হয়েছে, বাট কোনো ফাইনাল ডিসিশন মেকিং এর মতো কিছু হয়নি। আর সামনেই যেহেতু একেবারে কাছাকাছি আরেকটা সিরিজ আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা আপনারা বলছেন, আমার সেরকম কিছু মনে হয়নি। বুধবার নিউজিল্যান্ড সিরিজে দল ঘোষণার দিনক্ষণ ছিল, সেটা পিছিয়ে গেছে শুক্রবার। ২০ সদস্যের দল আসছে না নতুন মুখ, আস্থা রাখা হচ্ছে পরীক্ষিতদের উপর। সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। টিমের একটা সিরিজ শেষ হয়েছে, আমরা ওডিআই সিরিজটা ভালো খেলেছিলাম, টেস্ট সিরিজ ভালো খেলেনি, সার্বিকভাবে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। টিম রেডি আছে অলমোস্ট। কালকে ওদের ভ্যাকসিনেশন আছে, ওগুলি নেওয়ার পরে পরশুদিন সকালে মেনে। ব্যর্থতার তীর যাদের দিকে, তারাও এসেছেন বিসিবি সভাপতির বাসভবনে। বৈঠক শেষে মুশফিক, মাহমুদুল্লাহ তামিমদের গোমরা মুখগুলোতে স্বস্তির ছাপ। কথা বলা নিষেধ ছিল, তবে বুঝতে বাকি নেই নিউজিল্যান্ড সিরিজে শূন্য হাতে ফিরতে পারবে না টিম বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। আল জাজিরার তথ্যচিত্র দ্রুত সরাতে নির্দেশ হাইকোর্টের। সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। অগ্রিম টাকা দিয়েও মিলছে না পণ্য, অনলাইনে প্রতারণার শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও। 5 প্রতারক গ্রেপ্তার। আজীবন নিষিদ্ধ হচ্ছেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মদতদাতারা। তথ্য সংগ্রহ শুরু। ভাষা আন্দোলনের 69 বছরেও জানা নেই শহীদদের প্রকৃত সংখ্যা। সঠিক তথ্য তুলে ধরার আশ্বাস মন্ত্রী। আর ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।